আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে শুল্ক, যেটা আমরা ট্যাক্স বলি, বিভিন্ন রাষ্ট্র শুল্ক, ট্যাক্স বা ট্যারিফ যেটাই বলি না কেন, আমেরিকা যে শুল্ক যুদ্ধে নেমেছে, বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই বিষয়টা ভালো বুঝেছেন, তারা 100তে 100 কাজ করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু আমেরিকার যে শুল্কের যে ইয়েটা, সেখানে 50%, আমরা 20%, ওদের থেকে 30% কম। এটা আমাদের জন্য খুবই ভালো, কিন্তু সরকারের উচিত যেতটুকু করেছে তার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তাদের তারপরে উচিত এটা যেন আরো কমাতে পারে। পিনাকি ভট্টাচার্য দাদা, উনি যে বিষয়টা নিয়ে ভিডিও করেছিলেন মার্চের দিকে, এই ট্যারিফ বিষয়টা নিয়ে, উনি শুল্ক কমানোর জন্য যে গোল্ড ল্যান্ড যেটা উনি বলেছিলেন আমেরিকা, সেখান থেকে শস্য আমদানি করা, এতে বাংলাদেশও লাভবান হবে, আমেরিকাও লাভবান হবে, হার্ট পয়েন্টস এগুলো। তো ওনার কথা মনে হয় তা ওনার ভিডিও দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ঠিক ওইভাবে কাজ করেছে, এটা খুবই ভালো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ভারতের ট্রেড যেহেতু 50%, বাংলাদেশে 20%, এক্ষেত্রে ভারত চাইবে না বাংলাদেশের অর্থনীতি যেন চাঙ্গা থাকুক। সে চাইবে বাংলাদেশের অর্থনীতি যে কোনোভাবে ধ্বংস করে দিতে। সে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এবং বাংলাদেশে যে দল, যে মত বা যেই বিশিষ্ট লোক ভারতকে শত্রু হিসেবে দেখবে না, নিশ্চিত সে ভারতের মদতপুষ্ট এবং তার জন্মে কোনো ত্রুটি রয়েছিল। বিশেষ করে হতে পারে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম দুজন পুরুষ থেকে এসেছে, তাই সে ভারতকে বন্ধুরূপে গ্রহণ করিবে। আর যারা একক বাবার সন্তান, তারা কখনো ভারতের আধিপত্য, আগ্রাসন এবং ভারতের সন্ত্রাসী, উগ্রবাদী আচরণ এবং চেতনা বাংলাদেশে আসুক সেটা চাইবে না, এবং সেটার বিরোধিতা করবে এবং বিদেশি আগ্রাসন, আধিপত্য নির্মূল করার চিন্তা ভাবনা করবে। যে কোনো রাজনৈতিক দল ভারত ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে, কিন্তু ভারত বাংলাদেশের যে শুল্কর ব্যাপারটা কম অনেক, সেটা কখনো ভালোভাবে সে দেখবে না। তাই সে কি করবে, বিশেষ করে তার যে গুটি চাল যেটাকে বলা হয়, যেটাতে খেলবে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, সন্ত্রাসী সংগঠন। এবং এই আওয়ামী লীগের জঙ্গি উগ্রবাদী সংগঠনটি ভারতের কলকাতা সব বিভিন্ন জায়গায় তাদের লোক রয়েছে, এবং কলকাতায় তারা উগ্রবাদী জঙ্গি সংগঠনের কার্যালয় খুলেছে। এটা খুবই উদ্বেগজনক বিষয় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে হবে, এবং এটা নিয়ে সামরিক বাহিনীকে সংস্কার এবং শক্তিশালী করা উচিত। এখন এই সন্ত্রাসী গোষ্ঠী এবং উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ উগ্রবাদী গোষ্ঠীকে দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরে অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে, বিভিন্ন হামলা মামলার পরিকল্পনা করবে এবং তাদেরকে দিয়ে করাবে, এবং বাংলাদেশে থাকা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং ভারতীয় এজেন্ডারি ব্যক্তিরা এবং আওয়ামী লীগের মদতপ্রাপ্ত ব্যক্তিরা এটাতে সহযোগিতা করবে, এবং আওয়ামী লীগের সন্ত্রাসী উগ্রবাদীদের কিছু লোক এটা করতে সাহায্য করবে এবং কিছু লোক সরাসরি কাজটা করবে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নাশকতা। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি, বাংলাদেশের ট্রেনের যে চাকা, সেটার উপর সিগল বেঁধে রেখেছে। কেন? যখন কোনো ট্রেনের চাকায় সিগল বাঁধা হয়, এটার সাথে যখন ট্রেনের চাকাটা উপরে উঠে যায়, তখন আর সেটা লাইনে থাকে না, তখন এটা নিচে পড়ে যায়, তখন ট্রেন অ্যাক্সিডেন্ট করে। এতে রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি, এতে জনগণ আহত হয়, নিহত হয়, রাষ্ট্রের জনগণ মারা যায়, এরকম নাশকতা করবে। এমনকি বাংলাদেশের বিভিন্ন শপিং হল, যেখানে আমরা কেনাকাটা করি, বিভিন্ন বড় বড় মার্কেট, সেখানে তারা এমন কিছু করবে যেটা খুবই ভাবা যাবে না। সন্ত্রাসী কার্যক্রম, বিশেষ করে আগুন লাগিয়ে দেওয়া, তারপরে বাংলাদেশের প্রাকৃতিক বিভিন্ন সম্পদের যে খনিগুলো, সেখানে বিস্ফোরণ জাতীয় কিছু দিয়ে ধ্বংস করে দেওয়া, এবং বাংলাদেশের অর্থনীতিকে চিরতরে নির্মূল করবে। এবং ভারত বাংলাদেশের প্রতি তার রাগ থাকবে এবং বাংলাদেশ অর্থনীতির জন্য ধ্বংস, সেই সকল ধরনের কার্যক্রম করবে। এবং ভারত বাংলাদেশের সাইবার হামলা করবে, এটা সে এই হামলাটা করবে, এবং সেটা করতে আওয়ামী লীগের কোনো সহযোগিতা লাগবে না, এটা করতে পারবে। এবং ভারতের হাতে আমরা জিম্মি, বাংলাদেশিরা কীভাবে জিম্মি আমরা জানি। যাদের ভোটার আইডি কার্ড হয়েছে, তারা নিশ্চয়ই, আমরা চোখের আই স্ক্যান করেছি, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো আমরা দিয়েছি।
এইটার বড় একটা অংশ ভারতীয় কোম্পানি চালাচ্ছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছিল। এবং এটার এগেনস্টে 2015 সালে বাংলাদেশের অনেক গুণী ব্যক্তি যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করছে তারা এটা সম্পর্কে বাধা দিয়েছিল, কিন্তু এটা শেখ হাসিনা তাদের বাধা উপেক্ষা করে ভারতকে দিয়েছিল। ভারত বাংলাদেশে নেটওয়ার্কিং এর মাধ্যমে 2টি সিম আছে ভারত বাংলাদেশের। একটি হচ্ছে রবি সিম, যেটা সরাসরি ভারতের, এটার মালিকানা ছিল ইন্দোনেশিয়ার একটা কোম্পানি, না যেমন মালয়েশিয়ার একটা কোম্পানি। সেখান থেকে 2018 সালের নাগাদ সম্ভবত এটি ভারত ক্রয় করে, এবং এয়ারটেল যেই সিমটি এটিও ভারতের। এবং আমরা যারা বাংলাদেশ নিয়ে কাজ করেছি বিগত বছরগুলিতে, আমার বাংলাদেশ নিয়ে কাজ করা 18 সাল থেকেই শুরু, এবং বাংলাদেশ নিয়ে যে কাজ করবো এটার যে অনুপ্রেরণা জন্মিয়েছিল এবং অন্তর থেকে, সেটা 2012 সাল থেকে। আমার বাবাকে যখন মিথ্যা জঙ্গি মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তখন থেকে আমার এই হাসিনা বিরোধী কার্যক্রম শুরু হয়েছিল। তখন ছোট ছিলাম, কিন্তু নিজের জায়গা থেকে যা কিছু করেছি আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে, আমি চেষ্টা করেছিলাম। এবং 24-এর গণঅভ্যুত্থান যেটা কোটা আন্দোলন ছিল, সেটা দিয়ে হাসিনার পতন হবে কখনো সেটা ভাবতেই পারি নাই। তো বাংলাদেশে আমরা 2021 সালে যখন করোনার সময় ছিল তখন আমরা একটু তথ্য পেয়েছিলাম, ভারত বাংলাদেশের বিভিন্ন শহরে যেখানে জনগোষ্ঠী বেশি থাকে ওই সকল শহরগুলো কেন্দ্র করে সেখানে মোবাইল ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছিল, যেটি নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হতো। এবং এই ডিভাইসটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, এটি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI, সম্ভবত DGFI বা NSI যে কোনো একটাকে, এবং বাংলাদেশ দূতাবাসে সেটা পাঠিয়েছিল যে আপনাদের দেশে ভারত অবৈধভাবে মোবাইল ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছে। এবং এই ডিভাইসটি এখনও আছে, আজ 13ই আগস্ট হয়ে গেছে 2025 সাল, এখনও এটা আছে। সে বলেছিল যে ভারতীয় দূতাবাসের ভিতরে কোনো এক জায়গায় এই ডিভাইসটি লাগিয়ে রেখেছে, এবং এটি সম্পূর্ণভাবে মোবাইল নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সিম নাম্বারের কোড দ্বারা, এবং এই কোডটা তারা সহজেই পেয়ে যায়। আমরা যখন একটি সিম কার্ড ক্রয় করি, এটাতে যখন আইডি কার্ডের ইস্যু করি তখন বা এটা দিয়েই ওরা ধরে ফেলে, বা ফিঙ্গারপ্রিন্ট জাতীয় জিনিস দিয়ে এরা নিয়ে নেয়। এখন বাংলাদেশে শুধু এটাই নয়, বাংলাদেশে ইসরায়েল থেকে প্যাগাসার মেশিন, যেটাকে বলা হয় প্যাগাসার মোবাইল ট্র্যাকিং ডিভাইস, প্যাগাসার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ। এই প্যাগাসারের যে লং রেঞ্জ ভার্সনটা, সেটা 3000 কিলোমিটার দূরবর্তী মোবাইল ট্র্যাকিং করতে পারে। এটার 2টা সিস্টেমের লং রেঞ্জটা কাজ করে, একটা হচ্ছে 3000 কিলোমিটারের ভিতরে নির্দিষ্ট মোবাইল, আর একটা হচ্ছে অল্প দূরত্বের ভিতরে অধিকাংশ মোবাইল ট্র্যাকিং করতে পারে। এবং শর্ট রেঞ্জ যেটা, সেটা অল্প দূরত্বে অল্প কিছু মোবাইল ট্র্যাকিং করতে পারে। এবং মিডিয়াম রেঞ্জ যেটা, সেটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট মোবাইল ট্র্যাকিং করতে পারে, এবং এটাকে যখন অনির্দিষ্ট অসংখ্য মোবাইল ট্র্যাকিংয়ের জন্য দেওয়া হয় তখন এটার যে আয়তনটা, মানে দূরত্বর যে ইয়েটা যতটুকু পর্যন্ত হবে সেটা কমে যায়। সম্ভবত আমি যতটুকু জানি 800 কিলোমিটার হতে পারে এই মিডিয়াম রেঞ্জটা, আর শর্ট রেঞ্জটা 120 কিলোমিটার বা আরও কম হতে পারে। যদি বিলিং এ জাতীয় জিনিস থাকে তাহলে এটা রেঞ্জটা কমে যায়, কিন্তু এটা রেঞ্জ তখন বেড়ে যায় শর্ট রেঞ্জ লং রেঞ্জের ক্ষেত্রে যখন নির্দিষ্ট ব্যক্তির নাম্বারে এই ট্র্যাপটা বসানো হয় যে তোমরা এইভাবে ব্যয় করো, ঠিক ওই সকল ব্যক্তির ক্ষেত্রে। তো আমরা এই যে ভারতের এইগুলোতে জড়িত, এখন আমরা কিভাবে মুক্তি পাবো এই সরকার যে সংস্কার এবং বিচারটা সঠিকভাবে না করে? তাই বলবো এইসব বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হবে। তারপরে আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের যে সরকার, সে অনেক দিক দিয়ে অনেক বড় বড় ছক্কা মেরেছে, তাকে সাধুবাদ জানাই। এখন আমার বিষয় হচ্ছে, বাংলাদেশে যে আগামী নির্বাচন হবে, আগামী যে বাংলাদেশের নেতা লিডার আসবে তাদেরকে নিয়ে এখন আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে। এবং আজকে পিনাকি ভট্টাচার্য দাদার যে ভিডিওটা দেখেছি, আমি 2020 সাল থেকে পিনাকি দাদার ভিডিও দেখি, আমি ওনার একজন কড়া ভক্ত। আমার SSC পরীক্ষা চলে, আমি এখন পরীক্ষাও দিই, ওনার ভিডিও দেখি। ওনার ভিডিও না দেখলে আমার ঘুমে ধরে না, কখন উনি ভিডিও দেবেন। তো পিনাকি দাদার আজকে যে বললেন, আমাদের বাংলাদেশের একজন দেশপ্রেমিক এবং ত্যাগী এবং আদিবাদী আগ্রাসন বিরোধী এবং স্বৈরশাসকের এগেনস্টে যিনি মৃত্যুকে পরোয়া করে তিনি স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং তিনি সেই লড়াইয়ে তার
টিভি এবং তার যে নিউজ পেপার ছিল আমার দেশ, সেটা স্বৈরশাসক বন্ধ করে দিয়েছিল। আমরা জানতে পারি সেটা বন্ধ করাতে ভারত, শেখ হাসিনা এবং প্রথম আলোর হাত ছিল। এবং এই আমার দেশ যে পত্রিকাটি ছিল, হাসিনা এটাকে ধ্বংস করেছে, সেটার বিভিন্ন পার্টস, মিশনারি জিনিসগুলো প্রথম আলো নিয়ে গিয়েছিল, আমাদের তথ্যে আমি পেয়েছি। আমার দেশ পত্রিকার চেয়ারম্যান মাহমুদুর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, আধিপত্য আগ্রাসন বিরোধী একজন ব্যক্তি এবং দেশপ্রেমিক একজন শ্রেষ্ঠ ব্যক্তি, বাংলাদেশের আগামীর লিডার। আজকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়টা বললেন, ওনাকে সামনে রেখে রাজনীতি করতে হবে, আমি এটার সাথে একমত। এবং আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম আমাদের নেতা মাহমুদুর রহমান। কারণ পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থাকে তাকে বলতাম, কিন্তু মাহমুদুর রহমান হাসিনা বিরোধী, ফেসিবাদী বিরোধী, আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি। তাকে আমি স্যালুট জানাই মাহমুদুর রহমানকে, এবং আমি তাকে সমর্থন করি। আমি তাকে আগামী বাংলাদেশের নেতা হিসাবে দেখতে চাই। এখন যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, শুল্কর বিষয়, সেটা ভারত যে শুল্ক তার কম, আর বেশি আমাদের কম, আমাদের জন্য ভালো। এই জন্য সে বিভিন্ন ভয়ঙ্কর প্রতিশোধমূলক কাজ করবে। এবং এটার জন্য আমি বলবো সরকারকে শক্তিশালী হতে এবং নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য এবং রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য এবং বিচার করার জন্য। ভারতের ষড়যন্ত্র এবং আওয়ামী, সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিদের থেকে বাঁচার জন্য বাংলাদেশকে বাঁচানো হোক। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, কিছু উপদেষ্টা ছাড়া, ডক্টর ইউনূস, আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া, এই কয়েকটা ছাড়া, আরেকজন আছে খলিলুর রহমান, ওনার ছাড়া 3 জন উপদেষ্টা পাশ করেছে। আসিফ নজরুল ফেল করেছে, ও শালা ফেল করবি। ও শালা যে কি চিজ। আমার প্রথম ইউটিউব চ্যানেলে ওনার যে স্পেশাল একটা এপিসোড করেছিলাম, মানে এরকম ভিডিও করেছিলাম ওনার নিয়ে, আজ থেকে 8-9 মাস আগে, তখন ফেব্রুয়ারির আরও আগে, সম্ভবত জানুয়ারিতে ওনাকে নিয়ে একটা এপিসোড করেছিলাম, তখন শীতকাল ছিল। উনি ওই এপিসোডটা আমার 180-90টা ভিউ হয়েছিল। তো অনেকে অনেক কমেন্ট করেছিল যে আমি আসিফ নজরুলকে জয় বাংলা করে দিয়েছি। ওই এপিসোডটা আমি খুঁজছি আমার মোবাইলে, ওইটা ছেড়ে দেবো, আবার ছাড়বো মোবাইলে। এখন এই আসিফ নজরুল, ওর থেকে যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, ওইটা আমাদেরকে দিতে পারে নাই। ও শালা গণ অভ্যুত্থানে ছিল, কিন্তু কোন পক্ষ ছিল আল্লাহ ভালো জানে। 2 পক্ষ ছিল, একটা ছিল হাসিনা পক্ষ আর একটা হচ্ছে ছাত্রপক্ষ। ছাত্রপক্ষ ছিল জনগণ, রাষ্ট্রের আলেম ওলামা, তাহিদি জনতা, ছাত্ররা। কিন্তু এখানে একটা জিনিস ছিল রাজাকারের ভূমিকা, সেটা ছাত্রদেরকে ছাত্রদের মতো বোঝাতো এবং ছাত্রদের বিভিন্ন ইনফরমেশন হাসিনার কাছে দিত, সেটা ছিল আসিফ নজরুল। আসিফ কিনে যে ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করেছিলেন, তিনি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ছিলেন 4 আগস্ট, এটা আমরা জানতাম। উনি যে 3 আগস্ট পর্যন্ত যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, এটা আমরা জানতাম না। উনি আরেক বড় চিজ। শুধু তাই নয়, ভারতীয় 79তম অধিবেশনে গিয়ে উনি হাসিনা আপার সাথে দেখা করেছে। আমি আমার আগের ইউটিউব চ্যানেল ছিল, ওটা গোবান স্ট্যাক খাওয়ার কারণে সব ভিডিও চলে গেছে। ওই ভিডিওগুলো আমি বার করব, আল্লাহ যদি চাই, যে কোনো মাধ্যমে চেষ্টা করতেছি। সেনি বলেছেন হাসিনাকে, উনি বলেন আপা, ওনার ওয়াইফ বলেন আম্মা। খুবই মজার একটা বিষয়, আমরা তথ্য পেয়েছিলাম। তিনি হাসিনাকে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের কোনো বিচার হবে না, কোনো কিছু হবে না, তিনি আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাবেন। এই আসিফ নজরুল বলছেন কোনো বিচার হতে দেবে না, সেটা করছে। এবং কালকে পরশুদিন বলে আমরা হাসিনাকে আনতে পারবো, ওই বাদ আসছো তার ক্ষমতায় বসাইছি কে লেগে, হাসিনার বিচার করার লেগে। তুই যদি হাসিনার না আনতে পারো, তুই তো এক বাপের জন্মের না, তুই তো একাধিক বাপের জন্মের শালা। হাসিনা দেশে আসবে, তাকে আমরা ধরবো, তার বিচার করব, তাকে জেলে ভরবো, তাকে পুড়িয়ে মারবো, রোস্ট করব। আর এই শালায় বলে হাসিনাকে আনতে পারবে না। যদি হাসিনাকে আমরা নাই আনতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বন্দি বিনিময় যে চুক্তি হয়েছিল, সেটা যদি ভারত লঙ্ঘন করে, ভারতের সাথে সকল বাণিজ্য বন্ধ করা উচিত, স্থগিত করা উচিত। ভারতের বাংলাদেশের অসংখ্য পণ্যে অসংখ্য ট্যারিফ, শুল্ক, ভ্যাট বসায়া রেখেছে। আর বাংলাদেশ ভারতের পণ্যে ওই পরিমাণে ভ্যাট বসায় নাই, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশ ভারত থেকে 17 থেকে 20 বিলিয়ন ডলারের পণ্য বছরে আমদানি করি। ভারত থেকে আমরা কিনে আনি আমাদের নিজের। এর জন্য 17 থেকে 20 বিলিয়ন ডলার ভারতের লাভ হয়। এটার এক বড় অংশ বৈধ প্রক্রিয়া এবং একটা ছোট অংশ অবৈধ প্রক্রিয়া।
কিন্তু এই ভারত আমাদের থেকে 1 বিলিয়ন পরিমাণও পণ্য ক্রয় করে না, আমদানি করে না, আমরাও তার কাছে রপ্তানি করতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই সরকারের যদি কেউ হতাম, ভারতের সকল পণ্যে 100% ট্যারিফ মেরে দিতাম, 100% ট্রাম্পের মতো ভরে দিতাম সালারি। কিন্তু এই সরকার ব্যর্থতা হচ্ছে। এই সরকারের একটা বিষয় হচ্ছে, এই সরকারের অনেক উপদেষ্টা এই বয়স 50 ঊর্ধ্ব। বিষয়টা হচ্ছে, আমরা যতটুকু জানি 50-এর বেশি হলে মানুষের টেস্টোস্টেরন হরমোনের ইয়েটা কমে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে এটার সংখ্যাটা আরও বেশি, কারণ একজন 50+ পুরুষ বিভিন্ন রাষ্ট্রের, বাংলাদেশের বাহিরের এই সাউথ এশিয়া কন্ডিশনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3 কান্ট্রির ভিতরে পাকিস্তানের কিছু ভালোটা, আফগানিস্তান আরও ভালো, এবং মিডল ইস্ট, ইউরোপিয়ান, আমেরিকান যারা পুরুষ আছে, তাদের যে পুরুষত্ব, তাদের যে এই উত্তেজিত হওয়ার যে পর্যায়টা, সেটা 50 বছর পূর্তি পুরুষদের বাংলাদেশ থেকে অনেক বেশি। কেন? বাংলাদেশের খাবারে প্রচুর পরিমাণে তেল এবং প্রচুর পরিমাণে ভাজা পোড়া, এবং বাংলাদেশে ভাত খাওয়ার কারণে মানুষের যে শারীরিক যে শক্তিটা, বিশেষ করে যৌন শক্তি আমরা যেটাকে বলি, সেটা কমে যায়। বিশেষ করে 50 বছরের প্লাস পুরুষদের, তাদের অনেক বেশি কমে যায়। এটা অন্য ইউরোপ, আরব রাষ্ট্রগুলো এবং ইউরোপ, আমেরিকা, এগুলো থেকে খুবই, এশিয়ার অন্যান্য রাষ্ট্র থেকেও কম বাংলাদেশের তারা। এটার মূল কারণটা হচ্ছে বিভিন্ন খাবার। ঠিক আমাদের উপদেষ্টা যেগুলো আছে 50-এর অধিক, ডক্টর ইউনূস হয়তো আলাদা হতে পারেন, আসিফ মাহমুদ সজীবী আলাদা হতে পারেন, কারণ ইয়াং 50-এর নিচে। আর ডক্টর ইউনূস একাধিক সময় ইউরোপ ছিলেন, ফ্রান্সে ছিলেন, তার হতে হবে না। আসিফ নজরুল এই সালার তো বাংলাদেশ ছিলেন, মট্টত খাইতেন। আমি দেখেছি আসিফ নজরুলের ছবি বের হয়েছে, মদ আরো পেলার মেয়েতে কত তুলি, হালাকটা মাথার চুল। তো এই উপদেশটা যারা 50-এর অধিক বয়স হয়েছে, বাংলাদেশে ছিল, তো বিদেশে এত বেশি যায় নাই, বিদেশে খাবার টাবার খায় নাই, এদের যে জিনিসটা এটা এই হবে না, এটা এই হয়ে যায়। ভারতের কাছে যখন এভাবে যায়, এভাবে হয়ে যায়। এই জন্য 50-এর বয়সের বেশি যাদের বয়স, তাদেরকে সকল দায়িত্ব দিতে একটু কমাই দিতে হয়, আর যারা ইয়াং যুবক তাদেরকে বেশি বেশি দায়িত্ব দিতে হয়। তাই আসিফ নজরুলদের ন্যূনতে সমস্যা, এর জন্য ভারতের এগেনস্টে উপদেষ্টা মণ্ডলী গেলে পিন মেরা দেয়। তাই বলবো, হাসিনাকে যদি বাংলাদেশের না এনে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেয় এবং তার বিচার না করতে পারে, তাহলে সরকার ব্যর্থ, এবং সরকারকে বলবো আপনারা পদত্যাগ করুন, আমরা আছি, আমরা দরকার আমাকে উপদেষ্টা বানিয়ে দিন। ভাই, আমি ইংরেজি না হলেও কথা বলতে পারবো না, ঠিক আছে, মানলাম, কিন্তু বাংলা তো পারবো। বাংলাদেশের জনগণের ভাষা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো বুঝতে পারবো এবং এগুলোর জন্য কাজ করতে পারবো। আমি মনে করি হাসিনাকে দেশে এনে বিচার করাইতে আমি পারবো ইনশাল্লাহ। কারণ মনে রাখবেন, ভারত যেমন তার সাথে ব্যবহার করতে পারবেন, তেমন ভারতের সাথে আপনাকে ঢিল করতে হবে এমনভাবে, একে এক, সে আমাকে এক দিক, তাকে এক দিতে হবে। এর মধ্যে এমন কোনো ঢিল করা যাবে না বড় এক, মানে বেশি ক্ষেত্রে সে তার থেকে এক আনমো, তার থেকে এক দেমো, দেমো, কিন্তু এক এক করে আমি 100 আনতে যাবো না, তার থেকে আমি 100 আনবো, তাকে 100 দিতে যাবো, একও নিব না আমার থেকে। ভারত কখনো বাংলাদেশের বন্ধু না। তাই এই শুল্ক যুদ্ধে ভারত বাংলাদেশের জন্য খুবই গোপনীয় ষড়যন্ত্র করবে। আমি দেশবাসীকে বলবো এটার জন্য প্রস্তুত থাকার জন্য এবং মোকাবেলা করার জন্য। আমরা বাঙালি জাতি, যেমন বাঙালির চেয়ে বড় কথা হলো আমরা মুসলিম, আমরা রণবীর, তাই আমরা শক্তিশালী জাতি। ইনশাল্লাহ আমরা ভারতীয় ষড়যন্ত্র এবং আওয়ামী সন্ত্রাসী উগ্রবাদীদের ষড়যন্ত্র, জঙ্গিদের ষড়যন্ত্র রুখে দিতে পারবো ইনশাল্লাহ।